স্বাধীনতা যুদ্ধের আগে থেকেই বাংলাদেশের ছাত্র রাজনীতি একটা কালো অধ্যায়ের নাম, যেখানে রক্তপাত খুব স্বাভাবিক ঘটনা। আমরা সবাই আশা করেছিলাম দেশ স্বাধীন হওয়ার পরে সেই পরিস্থিতি পাল্টে যাবে, কিন্তু ছাত্রলীগের উত্থানের ফলে সেই সম্ভাবনা মিইয়ে গিয়েছিল। এই পর্যায়ে দেশের বিভিন্ন পরিস্থিতি পার হয়ে রাজনীতিতে আসে ছাত্র শিবির। ছাত্র শিবির পলিটিক্সে ঢুকেই লিখে ফেলে এক নারকীয় ইতিহাস। তাদের বিভৎসতা হার মানায় অন্যান্য সকল ছাত্র সংগঠনকে, এমনকি বাকশালকেও। আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাদের আমলনামা এত বড় যে পড়ে শেষ করাটা খুব কঠিন, মুখস্থ রাখা তো অসম্ভব। সে কারণেই মাঝে মাঝে কিছু পয়েন্ট আমরা দেখে দেখে বলবো। আজকের এই আলোচনাতে আমাকে সাপোর্ট করছে তৌফিক। যেহেতু অনেকগুলো পয়েন্ট, সো আমরা ওয়ান বাই ওয়ান পড়তে থাকবো, আপনারা শুধু শুনতে থাকবেন। শোনার পরে ইতিহাস মিলিয়ে নিতে পারবেন চাইলে। যদি কেউ ইতিহাসের রেফারেন্স খুঁজে না পান, আমাকে নক করবেন, আমি সেই ইতিহাস আপনাদেরকে জানাবো উইথ প্রপার ডকুমেন্টস। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র তোবারক, তাকে নৃশংসভাবে হত্যা করে জামায়াতের এই ছাত্র সংগঠন ছাত্র শিবির। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয় নাই, কিরিচের আঘাতে যখন সে রক্তাক্ত, সে চিৎকার করে পানি চাচ্ছিল, তখন ছাত্র শিবিরের এই বীর সন্তানেরা তার মুখে প্রস্রাব করে দেয়। 11 মার্চ 1982 বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালায়, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের রাজনীতি ওই ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। 28 মে 1984 আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা শাহাদত হোসেনকে জবাই করে হত্যা করে এই পিশাচরা। 86 সালে জাতীয় ছাত্র সমাজের ছাত্রনেতা আব্দুল হামিদের কবজি কেটে দেয় এই শিবির। শুধু কবজি কেটে তারা ক্ষান্ত হয়নি, তারা সেই কবজি বর্ষার সাথে গেথে উল্লাস করেছে সারা শহর। 31 মে 1988 রাজশাহী মেডিকেল কলেজের সামনে ছাত্রমৈত্রীর নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে এবং রক কেটে হত্যা করে ছাত্র শিবির। 1988 চাঁপাই নবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা এবং জাসদ নেতা জামিলকে কুপিয়ে হত্যা করে ছাত্র শিবির। জুলাই প্রথম সপ্তাহ 1988 বহিরাগত শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসদ ছাত্রলীগ নেতা প্রিন্স সহ প্রায় 25 জনকে আহত করে এই ছাত্র শিবির। একটু দেখে বলি, এত নাম এত ঘটনা মনে রাখাটা খুব কঠিন। 17 জুলাই 1988 ভোর রাতে হামলায় জাসদ ছাত্রলীগের নেতা আয়ুব আলী খান, আহসানুল কবির বাদল ও নওশাদের হাত ও পায়ের রক কেটে দেয় ছাত্র শিবির। 1988 সিলেটের মনির, জুয়েল ও তপনকে বর্বরভাবে হত্যা করে ছাত্র শিবির। কোনো তারিখ উল্লেখ নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বাসভবনে বোমা হামলা করা হয়। তিনি বেঁচে গেলেও তার কর্মচারীরা আহত হন। কিন্তু জামাত শিবিরের হাত থেকে মানুষ রমজান মাসেও রক্ষা পায় না। 1989 সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গাজী গোলাম মুস্তফা ছাত্রলীগ করত। তাকে ইফতারের দাওয়াত দিয়ে ডেকে এনে তার হাতের এবং পায়ের রক কেটে দেয় এই ছাত্র শিবির। এই তাদের ইসলাম প্রেম। নভেম্বর 1989 রাবিতে জাসদ ছাত্রলীগের উপর বোমা হামলায় বাবু ও রফিক সহ 10 জন আহত হন। 22 ডিসেম্বর 1990 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রী নেতা ফারুকুজ্জামান ফারুককে জবাই করে হত্যা করা হয়। 17 মার্চ 1992 রাবিতে সশস্ত্র হামলায় জাসদ নেতা ইয়াসির আরাফাত পিন্টু নিহত হন এবং প্রায় 1.5 শতাধিক ছাত্রছাত্রীর রক কর্তন করা হয়। 17 মার্চ 1992 তখন বিএনপি নতুন ক্ষমতায় এসছে। এদিন হামলায় কয়েকটা হল জ্বালিয়ে দেয় গান পাউডার দিয়ে। জানালার কাজ পর্যন্ত গলে গিয়েছিল সেই হামলাতে। এরপর মে 1992 বোমা বহনের সময় বিস্ফোরণে ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী মুনিরা নিহত হন এবং তার খালা ও রিক্সা চালক আহত হয়। সে এই বোমাটা তার হ্যান্ড ব্যাগে ক্যারি করছিল। 19 জুন 1992 হরতাল চলাকালে সাহেববাজারের 0 পয়েন্টের হামলায় জাসদ নেতা মুকিম মারাত্মকভাবে আহত হয় এবং 24 জুন তিনি মারা যান। অগাস্ট 1992 জামাত নেতা মোজাম্মেলের বাড়িতে বোমা তৈরির সময় সেই বোমা বিস্ফোরণ হয় এবং আজিজুর সহ 3 জন নিহত হয়। পরবর্তীতে পুলিশ হাত পা বিচ্ছিন্ন অবস্থায় লাশ উদ্ধার করে। আগস্ট 1992 বুধপাড়ায় মোজাম্মেলের বাড়িতে বোমা বানানোর সময় আজিবর সহ অন্তত 3 জন নিহত হয়। এই বোমা এবং হঠকারী সরঞ্জাম ছাত্র শিবির সেকাল থেকেই বানানো শুরু করেছিল। তৌফিক যেটা কথা বললো সেটার কন্টিনিউটি হচ্ছে, ওই বিস্ফোরণে ওই বাসাটার পুরো দেওয়াল উড়ে মাটির সঙ্গে মিশে গিয়েছিল এবং ছাদের টিন অনেক দূরের গাছে যে ঝুলেছিল। বুঝতেই পারছেন কতটা শক্তিশালী বোমা তারা তৈরি করতো সেই সময়। এই মামলাতে পুলিশ মোজাম্মেল হককে প্রধান আসামি করে মামলা করলেও সে 5 বছর পলাতক থাকে এবং এরপর সে ফিরে এসে পুনরায় জামাত ইসলামের রাজনীতিতেই সে সক্রিয় হয়। এবার সে প্রমোশন পেয়েছে ছাত্র শিবির থেকে সরাসরি জামাত ইসলামী। 6 ফেব্রুয়ারি 1993 রাবিতে সাধারণ শিক্ষার্থীদের উপরে সশস্ত্র হামলায় বিশ্বজিৎ, নতুন ও আপন সহ 5 জন নিহত হয়। এরপরে শিক্ষক এনামুল হকের ছেলে ও ছাত্রদল নেতা মুসাকে হত্যা করে এই ছাত্র শিবির। মৃত্যু যেন তাদের জন্য একটা খেলা, আর সেই খেলায় ছাত্রলীগের পরেই হয়তো তাদের অবস্থান বা তারা ছাত্রলীগকে টপকিয়ে গেছে। 19 সেপ্টেম্বর 1993 রাবির শেরেবাংলা হলে হামলায় ছাত্রমৈত্রী নেতা ও মেধাবী ক্রিকেটার জুবায়ের চৌধুরী রিমুকে কুপিয়ে হত্যা করা হয়। 1994 রাবিতে পরীক্ষা দিতে যাওয়ার পথে
বিদ্যুৎ রুদ্র ও চৈতির হাতের কবজি কেটে নেয় শিবিরের সন্ত্রাসীরা। 13 ফেব্রুয়ারি 1995 ছাত্রদল নেতা ফরহাদের কবজি কর্তন সহ প্রায় 25 জন নেতাকর্মীর হাত পায়ের রক কেটে নেয় শিবিরের ক্যাডাররা। বাসে হামলা চালিয়ে ছাত্রমৈত্রী নেতা দেবাশিস রূপমকে যাত্রীদের সামনেই কুপিয়ে এবং রক কেটে হত্যা করে ছাত্র শিবির। জুলাই 1995 ছাত্রদল নেতা ফরহাদের কবজি কর্তন সহ প্রায় 20 থেকে 25 জনের রক কেটে নেয় ছাত্র শিবির। 1996 সাল জাসাস নেতা আমানের হাত কেটে দেয় ছাত্র শিবির এবং একই সাথে আরেকজন ছাত্রদল নেতার হাতের রগ তারা কেটে দেয়। এ সময় টিচাররা তাদেরকে রক্ষা করতে আসলে তারা তাদের উপরেও চড়াও হয়। অর্থাৎ শিক্ষক পিটানো শুধু ছাত্রলীগের ঐতিহ্য না, এটা ছাত্র শিবিরের ঐতিহ্য। সেই কারণে আমরা বলি ছাত্র শিবির এবং ছাত্রলীগ একই জিনিস। 1997 চট্টগ্রাম পলিটেকনিক দখলে নিতে ভিপি জমির ও ছাত্রদল নেতা ফরিদউদ্দিনকে গুলি করার পর পায়ের রগ কেটে হত্যা এই ছাত্র শিবির। 1997 রাজশাহীতে বঙ্গবন্ধু পরিষদ এবং জিয়া পরিষদের প্রায় 20 জন শিক্ষকের বাসাতে এক টানা বোমা হামলা চালায় এই ছাত্র শিবিরের সন্ত্রাসীরা। তারা শুধু বোমা হামলাই করে নাই, বিদায় সময় আগুন লাগিয়ে দিয়ে গেছিল। 1997 গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর এবং জিমনেশিয়ামের পুলিশ ক্যাম্পের উপরে বোমা হামলা করে ছাত্র শিবির। 1998 শহীদ মিনারের সামনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপরে হামলা চালায় এরা। হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। 22 আগস্ট 1998 চারুকলার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ছাত্র ইউনিয়নের কর্মী সঞ্জয় তালাপাত্রকে হত্যা করে। 1999 রাবিতে গণকবরের স্মৃতিসৌধ ভাঙতে বাধা দেওয়ায় এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করে এই শিবিরের বাচ্চারা। অর্থাৎ তারা যে 71 সালে অপকর্মগুলো করেছে সেগুলো তারা প্রকাশ করতে দেবে না। সেই সব হতভাগ্য মানুষদের কবরও তারা উদ্ধার করতে দেবে না, যেন তাদের সব অপকর্মের প্রমাণ হারিয়ে যায়। 12 জুলাই সালটা 2000 চট্টগ্রামের বহদ্দার হাটে ব্রাশ ফায়ার করে মাইক্রোবাস চালক, পথচারী ও ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করে ছাত্র শিবির। 7 এপ্রিল 2001 চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুজনকে নৃশংসভাবে হত্যা করে ইসলামী ছাত্র শিবির। 2001 রাবি ছাত্রী হলে অনুপ্রবেশকে কেন্দ্র করে বিক্ষোভে কমান্ডো হামলা চালিয়ে ছাত্রীদের লাঞ্ছিত এবং আহত করে ছাত্র শিবির। অক্টোবরের শেষ সপ্তাহ 2001 রাবি অধ্যাপক চানাত কুমার সাহাকে জবাইয়ের চেষ্টা করে ছাত্র শিবির। কর্মচারীদের হস্তক্ষেপে তিনি কোনো রকমে জাস্ট বেঁচে ফেরেন। 26 আগস্ট 2002 চাবিতে ছাত্রলীগের এক নারী কর্মীকে গুরুতরভাবে জখম করে ছাত্র শিবির এবং মদনমোহন কলেজের হামলায় একজনকে খুন করে এবং 10 জনকে আহত করে ফেলে। 26 আগস্ট 2002 এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা নারী নেতৃত্বের উপরে হামলা চালায় এবং 10 জনকে গুরুতরভাবে আহত করে। 25 জুলাই 2004 রাবিতে সুশান্ত সিনহাকে ইট দিয়ে জখম করে তার মেরুদণ্ড ভাঙার চেষ্টা করে। 2004 সালে অধ্যাপক ইউনুসকে নামাজে যাওয়ার সময় কুপিয়ে হত্যা করে ছাত্র শিবির। অভিযোগ আছে নিষিদ্ধ হওয়ার পরেও জেএমবির সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখেছিল এই ছাত্র শিবির। 26 সেপ্টেম্বর 2004 বরিশালের বাবুগঞ্জে ছাত্রমৈত্রী সভাপতি শামীমকে হত্যা করে ছাত্র শিবির। 30 অক্টোবর 2004 রাজশাহীতে মেয়েদের একটা মিছিল ছিল, সেই মিছিলের উপরে হামলে পড়ে লম্পট ছাত্র শিবির। বুঝতে পারছেন কেন মেয়েদেরকে ডাইরেক্ট এটা নমিনেশন দিতে পারে না। এর ঠিক পরপরই 2005 সালে SM চন্দনের রক্ষার চেষ্টা করে ছাত্র শিবির, তবে এই যাত্রা চন্দন রক্ষা পেয়ে যায়। 2 ফেব্রুয়ারি 2006 রাবি অধ্যাপক আবু তাহেরকে জামাতপন্থী শিক্ষক এবং শিবির গার্ডেররা মিলে আবু তাহেরকে হত্যা করে। মানুষ তাদের কাছে ডাল ভাত, এক হাতে এরা কোরআন শরীফ রাখে, অন্য হাতে মানুষ খুন করে। কোরআন শরীফের সম্মান রাখতে এরা জানে না। এদের কাছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ নিরাপদ নয়। 21 আগস্ট 2006 শিবিরের কর্মকাণ্ডে সহযোগিতা না করায় রাবিতে নতুন এক শিক্ষককে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। 21 আগস্ট 2006 অধ্যাপক হাসান আজিজুলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তাকে গলা কেটে হত্যার হুমকি দেয় ইসলামী ছাত্র শিবির। 1 ফেব্রুয়ারি 2007 শিবিরের কর্মকাণ্ডে সহযোগিতা না করায় এক শিক্ষিকাকে ছুরিকাঘাত করে ছাত্র শিবির। 5 আগস্ট 2007 রাবিতে 4 জন সাংবাদিকের উপরে হামলা করে ছাত্র শিবির এবং তাদের মধ্যে 2 জনকে গোপন কক্ষে আটকে রাখে। 19 আগস্ট 2007 এদিন তারা বরিশালের BM কলেজের হোস্টেলে পশুর মতো আক্রমণ চালিয়ে সেখানকার সাধারণ ছাত্রদের উপরে নির্যাতন চালায়। অত্যাচারের স্টিম রোলার বইয়ে দিয়েছিল তারা। 8 জন শিক্ষার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে কোনো মতে বেঁচে যায়। এর পরবর্তী সময়ে 4টা রুমকে একেবারে তছ নচ করে ফেলা হয়। 2 মে 2008 চাবির একজন সহকারী প্রক্টরের উপরে হামলা চালায় শিবিরের এই নরপিশাচরা। পাবনার পীরপুর গ্রামের মনিরুজ্জামান সজীবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্দেশ্য ছিল তার জীবন হানি করা। আল্লাহর রহমতে সেই যাত্রা বেঁচে যায়। 8 ফেব্রুয়ারি 2010 রাবিতে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে তারা হত্যা করে এবং হত্যা করার পরে তার লাশটাকে ম্যান হলে ফেলে দেয় যেন তার পরিবার খুঁজে না পায়। ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের সন্ত্রাসের পার্থক্যটা কোন জায়গায়? এভাবেই তো র্যাব আমাদেরকে গুম করে ম্যান হলে ফেলে দিত। ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র AAM মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করে ঠিক আগের ঘটনার 2 দিন পরে। দেখেন, এই যে এত বড় একটা লিস্ট আপনাদের সামনে আনলাম, এই লিস্টটাকে আপনারা চেক করবেন, আপনারা নিজেরা ভেরিফাই করবেন কোনটা ঠিক কোনটা ভুল।
তারপরে সত্যের মুখোমুখি হতে হবে আপনাকে নিজেকেই। ছাত্র রাজনীতি চললে কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে মূল দল সেটাকে প্রমোট করছে নাকি সেটার এগেনস্টে যাচ্ছে। আপনি দেখছেন ছাত্র শিবিরের এত কুকর্মের পরেও তাদের মাদার সংগঠন তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিয়েছে? যাই হোক, ছাত্র শিবিরের যে কাহিনীগুলো আপনাকে বললাম, এই রিপোর্টটা যিনি করেছেন তিনি আপনাদের ছাত্র শিবিরের অতি প্রিয় কনক সারোয়ার ভাই। কনক সারোয়ার ভাই, আপনার মনে আছে তো? এবং এর ছাড়াও ছাত্র শিবিরের আরো যেসব কুকর্মগুলো আছে সেগুলো আমি আপনাকে একটা একটা করে দেখিয়ে দিয়েছি। এই দেখেন 3 মিনিটে 8 খুন, তারপরে এই দেখেন আরেকটা রিপোর্ট, কতগুলো হত্যা তারা করেছে, কতগুলো সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়েছে এই দেশের উপরে। এখন আপনি বলেন, ছাত্রলীগ ঠিক যেই কারণে নিষিদ্ধ হয়েছিল ঠিক সেই কারণেই ছাত্র শিবির কেন নিষিদ্ধ হবে না? আজকে শুধু বুঝতে পারছেন 75 অগস্ট ইনসিডেন্ট, তার বদলা শেখ হাসিনা নিয়েছে আমাদের উপরে গত 17টা বছর, আমাদের জীবনকে অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছে তারা। ঠিক একই কাজটাও জামাত শিবিরে করছে। 71-এ তাদের যে পরাজয়, সেই পরাজয়ের বদলা তারা নিচ্ছে আমাদের এই জাতির উপরে। আমাদের জাতিকে তারা কুরে কুরে খাচ্ছে, দ্বিধা বিভক্ত করে দিচ্ছে, যাতে আমরা উঠে দাঁড়াতে না পারি। পাকিস্তানের সঙ্গে ইদানিং কি চলছে সে কথা এখন না বলাই ভালো। সময় আসুক, সব কিন্তু প্রকাশ হয়ে যাবে।